সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। বিশ্বব্যাপী গানের জগতে অন্যতম একটি ধারা হচ্ছে মেটাল সঙ্গীত, যা গত 50 বছর ধরে দর্শক শ্রোতাদেরকে মাতিয়ে রেখেছে। বাংলায় মেটাল, হেভি মেটাল এই গানের ধারাকে শ্রোতাদের মধ্যে জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছে ওয়ারফেজ। গত মাসেই তারা 40 বছর পূর্ণ করলো। এই বিষয় নিয়েই তাদের পথ চলা নিয়ে আমাদের আজকের 7 দিনের আয়োজন। সদস্য হিসাবে আমাদের সাথে আছেন দলটির 4 জন সদস্য। তারা ভীষণ পরিচিত মুখ, প্রিয়জন আমাদের। তারপরেও নিয়ম অনুযায়ী আমাদেরকে পরিচয় করে দিতে হচ্ছে। শুরুতে আমার ডান পাশে আছেন দলটির দলনেতা, ড্রামার শেখ মনিরুল আলম টিপু। তার পাশে আছেন দলটিতে কিবোর্ড প্লে করেন শামস মনসুর। বাম দিকে আমাদের সাথে আছেন ভোকালিস্ট এবং তিনি একজন উপস্থাপকও পলাশ নূর। তার পাশে আমাদের সাথে লিড গিটারে আছেন সৌমেন। সকলকে শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আয়োজনে। মেটাল সঙ্গীতের ক্ষেত্রে বা হেভি মেটাল সঙ্গীতের ক্ষেত্রে ওয়ারফেজের ভূমিকা কিন্তু ভীষণভাবে অগ্রগণ্য। আমরা সেসব গল্পই শুনবো, তাই পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাবেন। আমরা আলোচনায় চলে যাব এবং গানও আমরা কিন্তু শুনবো। শুরুতেই আপনাদের সকলকে অভিনন্দন জানাই, দীর্ঘ 40 বছর অতিক্রম করলেন। থ্যাংক ইউ। শুরুতে আমরা একটু পথ চলাটা শুনবো সেই 84 সাল থেকে 84 সালের 5 জুন সম্ভবত। আমি একটু সেই সময়কার গল্পগুলো শুনি, সদস্য কারা ছিলেন, দীর্ঘ এই পথ চলাটা একটু শুনে নিতে চাই। আচ্ছা, বেসিক্যালি আমাদের ওয়ারফেজ ব্যান্ড ফর্ম হয় 1984 সালের 6 জুন। এখানে যারা প্রথমে ছিল তাদের মধ্যে শুধু এখন ইব্রাহিম আহমেদ কমল আছেন। আর তার ব্যান্ড ফর্ম হওয়ার প্রায় 1 বছর পরপরই আমি জয়েন করি, আর্লি 86। তারপর আমাদের ব্যান্ডে অনেকে এসেছে, অনেকে গেছে এবং অনেককে নিয়ে আমরা কাজ করেছি। প্রথম দিকে আমরা শুধু করতাম ইংলিশ কাভার নাম্বার করতাম। আপনার বিভিন্ন ওয়েস্টার্ন ব্যান্ডের গানগুলো করতাম, স্করপিয়নস, আয়রন মেডেন, ব্ল্যাক সাবাথ, ডিপ পার্পল, লেড জেপলিন, মেটালিকা, মেগাডেথ, এদের গানগুলো করতাম। আরও অনেকের গান করতাম। তা আস্তে আস্তে পরে আমরা রাশিয়ান কালচারাল সেন্টার থেকে শুরু। সেই আমাদের তখন রাশিয়ান কালচার ওইভাবে ছিল না, তখন আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, পাবলিক লাইব্রেরি, এসব জায়গায় আমরা অনুষ্ঠানগুলো করতাম। ঠিক আছে, আর কিছু প্রাইভেট জায়গায়, লনে, বাসার লন টন, এসব জায়গায় অনুষ্ঠান হতো। তখন তো ওইভাবে অডিটোরিয়াম অত ছিল না, তা করতাম আমরা। এবং 1991 সালের 21শে জুন আমাদের প্রথম বাংলা অ্যালবাম রিলিজ হয়। বাংলাদেশে প্রথম রক মেটাল অ্যালবাম যদি বলেন, আমাদের ওয়ারফেজটাই 1991 সালের 21শে জুন রিলিজ হয়। এবং ওই লাইন আপে আমরা ছিলাম কমল, আমি, বাবনা, রাসেল, সঞ্জয়। আমরা এই 5 জন ছিলাম ফার্স্ট অ্যালবামে। সেকেন্ড অ্যালবামে আমরা সবাই ছিলাম, আমরা এই 5 জনই ছিলাম। 1994 সালের সেপ্টেম্বরে রিলিজ হয় অ্যালবামটি। তারপর আমাদের লাইন আপ অনেক পরিবর্তন হয়, অনেকে গেছে, অনেকে গেছে সবাই নিজস্ব ক্যারিয়ারের জন্য, পার্সোনাল ফিলোসফির কারণে, সব কিছু মিলিয়ে আসলে গেছে। আসলে এতজন গেছে আসছে এটা বলে শেষ করতে পারবো না। সো এইভাবে আমরা পথ চলছি সবাইকে নিয়ে। জি, আমি যদি একটু শামস আপনার কাছ থেকে একটু জানি যে আপনার আসলে ওয়ারফেজের সঙ্গে কবে থেকে যুক্ততা? আমি ওয়ারফেজের সাথে শুরু করেছি 2000-এ। তার মানে ওয়ারফেজের অসামাজিক অ্যালবাম রিলিজের পরে যখন লাইন আপে বড় একটা পরিবর্তন আসে, তখন আমরা কয়েকজন ঢুকি, মিজান, আমি, বালাম, বিজু, আমরা 4 জন তখন জয়েন করি টিউ ভাই কমল ভাইয়ের সাথে। সেটা ছিল 2000। আর আমরা তখন জয়েন করার পর আলো অ্যালবামটা রিলিজ করি। এবং আমি আপনার কাছ থেকে যে নামগুলো শুনলাম তারা প্রত্যেকেই কিন্তু আপনারা বলা চলে যে ভালো কিছু শিল্পীও তৈরি করার পেছনে ওয়ারফেজের অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের প্ল্যাটফর্মটা এরকম যে এখানে ওরকম স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন না, মানে ওই মিউজিশিয়ানের হয়, আমাদের সাথে কাজ করতে পারবে না। এবং সে যদি পরবর্তীতে নাও কাজ করে, সে কিন্তু একটা জায়গায় চলে যাবে। সে অবশ্যই একটা ভালো শিল্পী হয়ে আমাদের সাথে কাজ করা শুরু করে। জি। পলাশকে একটু জিজ্ঞেস করি যে আপনি কিভাবে আসলে কত সাল থেকে এই ওয়ারফেজের সাথে, এবং এত বড় একটি দল অনেক দিন ধরে পথ চলছে সফলতার সাথে, সে জায়গা থেকে শুনি। আত্মিকভাবে যদি বলি তাহলে ছোটবেলা থেকেই, কারণ আমি ওয়ারফেজ অনেক ডাইহার্ট ফ্যান একটা। আমি আসলে ওয়ারফেজ শুনে বড় হয়েছি। আর সশরীরে অ্যাজ আ মেইন ভোকালিস্ট হিসেবে জয়েন করেছি 2016-তে।
বাট একটু বলে নেওয়া ভালো যে ওয়ারফেজের সম্পর্কটা আমরা আসলে আরেকটু আগে থেকে 2007 থেকে আসলে ডি রকস্টার্স নামে একটা কন্টেস্ট হয়েছিল যেটা বাম্বা করেছিল এবং টিপু ভাইরাই করেছিলেন। তো তখন থেকে টিপু ভাইয়ের সাথে ওয়ারফেজের সাথে একটা সখ্যতা ছিল আমার, আমাকে খুব স্নেহ করতেন। আমিও আমার পার্সোনাল যে কোনো ভোকাল রিলেটেড কোনো হেল্পের জন্য বা কোনো উপদেশের জন্য আমি টিপু ভাইয়ের শরণাপন্ন হতাম। তো আর গেস্ট ভোকালিস্ট হিসেবে আমার এর আগেও কাজ করা হয়েছিল 2016-এর আগে, সেটা 14-তে করেছি, 15-তে করেছি আর কি। সো এই তো এইভাবেই চলছি আর কি। আমি একইভাবে একটু সোমেনের কাছ থেকে শুনি যে আসলে কতদিন ধরে ওয়ারফেজের সাথে। আমার প্রথম শো 2017-র 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর নভেম্বর থেকে একসাথে প্র্যাকটিস করা শুরু করলাম। সেটাও মনে হয় নভেম্বর 16 থেকে, এক্স্যাক্ট মনে নাই, বাট ফার্স্ট শোটা আমার মনে আছে। কারণ ফার্স্ট শো ঢাকায় করিনি, ঢাকার বাইরে ছিল, যশোরে ছিল, আর ব্যাক টু ব্যাক 3টা শো ছিল। সো থার্ড শোতে আমরা 17টা গান করছিলাম। সো আমার জন্য ওটা মনে রাখাটা খুব ইজি, বিকজ তবে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ারফেজের গান আসলে আমরা যারা মেম্বার ছিলাম না, আমরা তো ওয়ারফেজের গান তুলতে হয়েছিল করার জন্যে। ওয়ারফেজের একটা গান তোলা মানে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া অ্যাজ আ মিউজিশিয়ান। সো আমাদের আসলে ওয়ারফেজে জয়েন করার আগেও ওয়ারফেজের সাথে আমরা সবসময় ছিলাম আসলে, কারণ ওয়ারফেজ ইজ আওয়ার ফেভারিট ব্যান্ড। ও অ্যাজ এ গিটার প্লেয়ার আমার মনে হয় যে ওরা ভালো বলতে পারবে যে গিটারের কর্ড প্রোগ্রেশনস আমাদের ওয়ারফেজে একেবারে ইউনিক আসলে। সো ও শেখাটাও মনে হয় ওয়ারফেজের গান দিয়ে আসলে মানে শেখা শুরু করলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখনও স্টেজে উঠিনি। তখন ওয়ারফেজের গান তোলা, গিটারে তোলা, এটা আমি যার কাছে শিখতাম উনারও গোল ছিল, আমারও গোল ছিল। এবং অনেস্টলি তখন আমি বাই গডস গ্রেস এমন একটা স্টেজে ছিলাম যে উনি যেটা তুলতো ওটা আমাকে তুলে দিত। এখন আমার ইচ্ছে হলো যে আমি 5টা ওয়ারফেজের গান তুলবো, এখন উনিও ওগুলো তুলবে। তুলতে তুলতে ওনারও তোলা হয়নি, আমি মানে জিদের বসে যে ধরলাম যে আমি তুলবো, এটা একদিন না একদিন তো তুলবই। পরে তোলা হলো। এরপরে ঢাকায় আসা, আমাদের দুজনের একসাথে বাজানো বিফোর ওয়ারফেজ, এরপরে একসাথে আবার ওয়ারফেজে বাজানো, ওখান থেকে এতটুকু জার্নি আর কি। সুন্দর একটা স্মৃতি হয়ে এখন গল্প হয়ে গেছে। আমি জানি যে বাংলা শুরু করার পিছনে, বাংলা গান দিয়ে, মৌলিক গান দিয়ে সেই আপনাদের শুরু করার পেছনেও একটি গল্প রয়েছে, সেই গল্পটা একটু শুনি টিপু ভাই। যেটা প্রথমেই বললাম, আমরা আগে ইংলিশ কাভার নাম্বার করতাম। আমরা 1990 শেষের দিকে অথবা 91 শুরুর দিকে আমরা বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বাম্বার মেম্বার হই। তখন বাম্বার সভাপতি ছিলেন শ্রদ্ধেয় মাকসুদুল হক, ঢাকা ব্যান্ডের যে ভোকালিস্ট, ফিডব্যাকের এক্স ভোকালিস্ট। তা তখন 91 সালের 26শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মল চত্বরে আপনার বৈশাখী উৎসব কনসার্ট হবে। তা ওখানে বাম্বার ব্যান্ডরা বাজাবে। তা তখন বাম্বার থেকে ঘোষণা দেওয়া হলো যে এই কনসার্টে বাম্বার যেসব ব্যান্ডরা বাজাবে তো সবাইকে বাংলা গান করতে হবে, কোনো ইংলিশ গান করা যাবে না, কাভার নাম্বার করা যাবে না, ইংলিশ বাংলা গান করতে হবে। তখন তো আমরা বাংলা গান করি না। তা তখন আমরা ওনার শরণাপন্ন হলাম যে আমরা তো বাংলা গান করি না, আমরা তো ইংলিশ গান করি, তাহলে কি আমরা কনসার্ট করতে পারবো না? তখন উনি বললেন অবশ্যই করতে পারবে, কিন্তু বাংলা গান করতে হবে, নিজস্ব বাংলা গান। তোমাদের হাতে এখনও কিছুদিন সময় আছে, তোমরা নিজেরা যদি পারো কিছু বাংলা গান, নিজস্ব মৌলিক গান তৈরি করো। এবং সেই সাথে আমরা আজম ভাইয়েরও 2-1টা গান চাইলে করতে পারবো, সেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশনস দিলেন এবং আমাদেরকে বুঝালেন যে আলটিমেটলি বাংলাদেশে বাংলা হলো আমাদের মাতৃভাষা। বাংলা যদি আমরা কিছু করতে চাই, বাংলা ভাষাই করতে হবে বাংলাদেশে। সো নাহলে আমাদের কোনো আসলে থাকবে না, অস্তিত্ব থাকবে না। তো এইগুলো আমরা কনভিন্সড হলাম এবং আমরা আসলেই তখন বাংলা গানে মনোনিবেশ করলাম এবং ওই কনসার্টে আমরা বাংলা গান করি, 3টা আমাদের নিজস্ব গান করি, আর একটা আজম ভাইয়ের গান করি, আসি আসি বলে তুমি। আর তারপরেই আমরা 91 সালে 21শে জুন আমাদের অ্যালবামটা রিলিজ হয় সারগাম থেকে। যে এই যে 40 বছরের মানে পূর্ণতায় পথ চলা, নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি রয়েছে যেটি আপনাদেরকে এত দিন ধরে দর্শকের মাঝে
টিকিয়ে রাখা, সকলের ভালোবাসার জায়গা তৈরি করার পেছনে সেই শক্তিটা আসলে যদি বলি যে ওয়ারফেজের সেই শক্তির জায়গাটা আসলে কোথায়? শক্তির জায়গাটা হলো গান, ভালো গান। গান ছাড়া আসলে আমরা আজকে এখানেও আসতাম না, বা এত দর্শক শ্রোতা আমাদেরকে ডাকতো না। ভালো গানই আপনাকে বা আমাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে এবং রাখবে, এটাই আমাদের মূল শক্তি, এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। দলের সদস্য হিসাবে যদি শামস আপনার কাছে জিজ্ঞেস করি এই প্রশ্নটাই যদি আপনাকে করি, তাহলে আপনি কি বলবেন? না, প্রথমত ডেফিনেটলি আমি এগ্রি করি। ওয়ারফেজের গান তো আমি জয়েন করার আগে ওয়ারফেজের গান প্রচুর শুনতাম, এবং মিউজিশিয়ান হিসাবে ওয়ারফেজের অনেক মিউজিক আমারও আগে থেকে তোলা ছিল। সো গানের কন্টেন্ট ভালো না হলে কিন্তু এই যে এত মিউজিশিয়ান ওয়ারফেজের প্রতি ইন্টারেস্টেড হয়, হ্যাঁ, জয়েন করার প্রশ্নই তখন ছিল না, তাই না? তো কেন হবে? বিকজ কন্টেন্ট খুব ভালো ছিল, এবং কন্টেন্টে, এবং আমরা পরে যারা এসেছি, আমরা যারা পরে কন্ট্রিবিউট করেছি, আমাদের কিন্তু ওই বেঞ্চমার্ক চিন্তা করে কন্ট্রিবিউট করতে হয়েছে যে হ্যাঁ, ওয়ারফেজ এই ধরনের স্ট্যান্ডার্ডে গান করে, তো আমরা এখন গান করব, তাহলে অ্যাটলিস্ট ওইটা তো অ্যাচিভ করতে হবে। ফলে এই কোয়ালিটিটা যে কোনো কম্পোজার ওয়ারফেজের জন্য যখনই কাজ করে, তার মাথায় থাকে যে এই বেঞ্চমার্কটা অ্যাচিভ করা। এবং তার সাথে অবশ্যই ভ্যারিয়েশনও তো রাখতে হবে, হ্যাঁ, জেনারেশন চেঞ্জ হচ্ছে, নতুন জেনারেশনের টেস্ট চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড জনরা চেঞ্জ হচ্ছে। হেভি মেটাল মিউজিকও তো ওই রকম নাই, 80-এর দশকে যেরকম ছিল এখন চেঞ্জ হয়ে। তো এই সব কিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। এই জন্য আমাদের এক একটা অ্যালবামে আমাদের কিছু কিছু নতুন ইনোভেশন থাকে, এবং সেই ইনোভেশনগুলো আমাদের নতুন ফ্যান বেস তৈরি করতে সবসময় সাহায্য করে। সৌমেনের কাছে একটু জিজ্ঞেস করি যে আমাদের 40 বছরে দেখলাম যে ওয়ারফেজের বেশ ভাঙা গড়া চলাইটাই পেরিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও চলছে, যে 40 বছর পার করলো, সেখানে টিপু ভাই ভীষণভাবে সব দলটাকে আগলে রেখেছেন। আমি যদি ওনার সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। যখন থেকে প্র্যাকটিস করা শুরু করলাম, এটা কমল ভাইয়ের ডিসিশন ছিল আমি বাজাবো, তারপরে টিপু ভাইকে জানানো হলো, টিপু ভাইকে কল দেওয়া হলো, তারপরে কমল ভাই আর টিপু ভাই মিলে, মানে কমল ভাইয়ের সাজেশন ছিল, তারপর কমল ভাই আর টিপু ভাই মিলে ডিসকাস করলেন, যেটা আমি পরে জানতে পেরেছি। এরপরে টিপু ভাইয়ের সাথে আমার একবার কথা বলা হয়, প্র্যাকটিসে আসা হয়। আমার প্রায় 1 সপ্তাহের মতো টাইম ছিল 20টা গান তোলার। তো যাই হোক, ওই স্টোরিতে নাই যাই। তো ফার্স্টে যখন প্র্যাকটিস প্যাডে ঢুকি, 3-4টা প্র্যাকটিস করি, যেটা তখন রিমার্কেবল ছিল আমার কাছে। কমল ভাই সবসময় আমার খবর নিতেন যে কেমন হচ্ছে প্র্যাকটিস, তুমি কি তুমি ঠিক আছো কি না, তুমি আর ইউ গেটিং দ্য হেল্প ইউ আর সিকিং ফর, যে তুমি যে ওই হেল্পগুলো কি পাচ্ছ কি না ব্যান্ড থেকে। আমি বললাম হ্যাঁ, বাট রিমার্কেবল জিনিস হলো যে আমি, মানে টিপু ভাইয়ের ওই যে পেশেন্সটা তখন একটু রিমার্কেবল ছিল, মানে ওটা ভেসে উঠতেছিল যে একজন মানুষ সব কিছু সেটেল করছে বিভিন্ন। আমি যখন ফার্স্ট দিন গেলাম তখন একটা টিভি ইন্টারভিউ ছিল, এরপর আমরা প্র্যাকটিস করলাম, এরপরও উনি লেগে আছেন যে পরের শোগুলো কিভাবে, মানে পরের প্র্যাকটিসগুলো কিভাবে হবে, পরের শোগুলো আমরা কিভাবে করব, আমার প্রিপারেশন। অ্যান্ড মানে একটা মানুষ অনেকগুলো কাজ, তো আই থিঙ্ক পেশেন্স ইজ দ্য কি আর কি। ওটা রিমার্কেবল ছিল, এটা আমি কমল ভাইকে বলেছি, এটা ন্যাশনাল টেলিভিশনে ওনাকে এখন বলছি। বাট এটা হ্যাঁ, একটা ওটা খুব রিমার্কেবল ছিল যে কমল ভাই আমি তো অনেক ধৈর্য। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি যে টিপু ভাইয়ের, মানে আমাদের এতবার মেম্বার চেঞ্জ হয়েছে, প্রতিটা মেম্বার যখন নতুন মেম্বার আমরা নেই, এখানে তো কি রোল টিপু ভাইকে প্লে করতে হয়, হ্যাঁ, কাকে নিব, আমরা হয়তো কন্ট্রিবিউট করি, বাট ওনাকে তো ডিসিশনটা নিতে হয়। সো এই ফোর্স সাইডটা ওনার খুব ভালো, আই উড সে। কারণ আমি আমার ক্ষেত্রে যদি বলি, ওয়ারফেজে আমি যখন অডিশন দিয়েছিলাম, ওয়ারফেজের অডিশনে আমি 1.5টা গান পারতাম। সো একটি ছেলে আর কৈশোর, এই 2টা গান আমি বাজাতে পেরেছিলাম। ওয়ারফেজ ওয়াজ প্র্যাকটিসিং, আমি এই 2টা গানই পারতাম, এবং আমি এর বাইরে কিন্তু পারতাম না। বেসড অন দোজ 2 songs দে পিকড মি দেয়ার, হ্যাঁ, যে মানে দে হ্যাড দ্য ফোর্স সাইড যে হ্যাঁ, এই 2টা গান দেখে কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা অনেকের অডিশনে এই 14টা-15টা গান করার পরে আমরা ডিসাইড করি, তাই না? তো সেই ফোর্স সাইডটা টিপু ভাইয়ের এবং কমল ভাইয়ের দুজনেরই ছিল। সেটা একটা বড় ইস্যু ওয়ারফেজের, এই এত মেম্বার চেঞ্জের পরেও যে আমরা we still run, we still stand strong, এটা একটা বড় কারণ। পলাশের কাছে শুনি এক কথায় টিপু ভাই সম্পর্কে। আপনার ওই প্রশ্নটা একটু আসতে চাই যে 40 ইয়ার্স একটা ব্যান্ড টিপু ভাই যেটা করলেন আপনি, যে
চালিকা শক্তিটা কি আসলে। তো চালিকা শক্তি যদি বলি সেটা হচ্ছে টিপু ভাই। বিকজ একটা লিডারশিপের অনেকগুলো কতগুলো ফ্যাকাল্টিস থাকে, সেটা হচ্ছে যে সবাইকে বোঝা, তার সাথে যারা কাজ করছেন তাদেরকে বোঝা, তাদেরকে মোটিভেট করা, তাদের প্রবলেমগুলোকে নিজের প্রবলেম ভাবা। এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা যে মিউজিশিয়ান যখন স্টেজে পারফর্ম করি আমাদের অনেক সময় মুড সুইং হয়ে যায়, আমরা হয়তোবা অনেক কিছু গুলিয়ে ফেলি। সেই জায়গাগুলোতে একটা প্রপার লিডারশিপ দরকার হয় যে আমাদেরকে আলাদা নিয়ে বসে না, ইউ ক্যান ডু ইট। সো স্পেশালি এটা ইট ওয়ার্কস ফর মি। আমার অনেক সমস্যার মধ্যে আমি টিউবওয়ার্কসে গেলে আমি দেখলাম যে আমি আবার আগের জায়গাতে চলে গেছে, সেই পাওয়ারফুল জায়গাটাতে চলে গেছে আর কি। সো আমরা চালিকা শক্তি যদি বলেন 40 ইয়ার্সে হি ইজ দ্য গাই। আর টিপু ভাইয়ের পাওয়ার হাউস মানে তিনি এবং একটা ইগল ভিশন থাকে যে কোনো প্রজেক্টের, যেটা আসলে উপর থেকে সব কিছু দেখতে হয়, সেটা টিপু ভাই করতে পারেন খুব সুন্দরভাবে। যে উনি আসলে আমাদের একটা গান, যেমন আমরা যখন একটা গান বানাই তখন শামস ভাই আমরা সবাই যখন ব্রেন স্ট্রমিং করি তখন আমাদের মধ্যে অনেক দ্বিধা কাজ করে, বাট হি ইজ দ্য গাই যে একমাত্র বলে যে না এই গানটা ওইখানে যাবে এবং সেটা ওইখানেই যায় এন্ড অফ দ্য ডে। সো এই জন্য আই স্যালুট হিম, আই রেসপেক্ট হিম ফর দ্যাট। এই লিডারশিপটা আসলে দরকার আমার মনে হয় যে কোনো অর্গানাইজেশন হোক বা ব্যান্ড হোক, এটা আসলে একটা দৃষ্টান্ত আসলে টিপু ভাইয়ের মতো লিডারশিপ। এই জন্য টিপু ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট জানাই এবং আমরা আরো কথা শুনবো, গানও শুনবো। বিরতির সময় হয়ে গেছে দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনা এবং গানে। আমি টিপু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে এই যে 40 বছর পূর্তি উপলক্ষে আপনাদের কি কি কর্মকাণ্ড আপনাদের রয়েছে এবং প্রচারণা আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি কিছু, সে সম্পর্কে একটু শুনতে চাই। এই 2024-এর 6 জুন আমরা 24 বছরে পা রাখলাম, অনেকে 40 বছরে পা রাখলাম এবং অনেকেই বলছে যে আমরা উদযাপন করলাম। আসলে না, আমরা আমাদের মতো করে আমরা এই উদযাপনটা শুরু করেছি। আর উদযাপনটা শুরু করেছি আমরা আমাদের অবাক ভালোবাসা রিপ্রোডাকশন করলাম গ্লোবালি, সেটা দিয়ে আমরা শুরু করেছি। সেই সাথে আমরা আমাদের ব্যান্ড মেম্বাররা যারা আছেন কারেন্ট এবং কিছু এক্স মেম্বার যারা, এবং মিউজিক ইন্ডাস্ট্রির কিছু সিনিয়র মিউজিশিয়ান এবং ফ্রেন্ডস, কলিগ, ফ্যামিলি, তাদেরকে নিয়ে একটা আমরা ছোটোখাটো গেট টুগেদার করেছি। সামনে আমাদের বেশ কিছু কাজ আছে, লাইক আমাদের বিদেশে ট্যুর আছে 40 বছর সেলিব্রেশন উপলক্ষে। সেগুলো আমরা একের পর এক প্রায় 2024 থেকে 2025 এটা কন্টিনিউ চলতে থাকবে পৃথিবীর বিভিন্ন দেশে, এটা সময় অনুযায়ী সবাই জানতে পারবে। আর সেই সাথে আমরা বাংলাদেশেও আমরা একটা ডিভিশন ওয়াইজ ট্যুরের ব্যবস্থা করছি, সেগুলো হবে ইনশাল্লাহ। সেই সাথে আমাদের নতুন গানের অ্যালবাম, সেটাও আমাদের আমরা অবাক ভালোবাসার কথাই যদি ধরি, সেই 90 দশকের গানটি কিন্তু এই প্রজন্মের মানুষও দুর্দান্তভাবে গ্রহণ করেছে, সেই সম্পর্কে যদি একটু শুনতে চাই পলাশ নূর। হ্যাঁ, মানে আমি এর আগেও বলেছি অনেক জায়গাতে, এখন বলেছি কিছু কিছু গান থাকে যেটা আমাদের সবার গান হয়ে যায় আসলে, যারা মিউজিশিয়ান নাও তাদের কাছেও হয়ে যায় আর কি। অবাক ভালোবাসা এরকমই একটা গান আসলে 90s-এর গান, একটা ওই সময় একটা গান, যে গানটা প্রত্যেকটা জেনারেশনকে এখন পর্যন্ত আন্দোলিত করে। এটা আসলে অনেক সৌভাগ্যের যেরকম সেরকম আর অনেকটা বড় সাফল্যেরও আসলে। আর আপনি যেটা বললেন যে এখনও প্রজন্ম, আমার যেটা মনে হয় যে এই গানটা আসলে এই অবাক ভালোবাসার যে রিমেকটা হলো এটার আগে থেকেই পপুলার ছিল আসলে। সো এটা আসলে একটা আমাদেরকে ট্রিবিউট দেওয়ার একটা ইনিশিয়েটিভ ছিল আসলে, যে ওয়ারফেজের এত বড় একটা কন্ট্রিবিউশন, 4 দশক ধরে একটা ব্যান্ড স্বকীয়তায় দাঁড়িয়ে আছে, আমাদের জন্য একটা উপহার ছিল আসলে যারা করেছেন। আমার কাছে মনে হয় যে এই গানটা আসলে, আমার মনে হয় কোনো গান না থাকলে গানটা থেকে যাবে আসলে। একদমই তাই। আমি সঙ্গীতায়োজনের জায়গা থেকে সোমেন এবং শামস দুজনের কাছে জিজ্ঞেস করব যে এখানে সঙ্গীতায়োজনের ক্ষেত্রে কিছু চেঞ্জ এসেছিল, আমরা একটু শামস আপনার কাছ থেকে শুনি। আমাদের তো একটা ট্র্যাডিশনাল কম্পোজিশন ছিল অবাক ভালোবাসার, যেটা আবার আমরা একটা পথ চলা, আমাদের একটা অ্যালবাম ছিল, সেটাতে আমরা আবার অবাক ভালোবাসা রিমেকও করেছিলাম, যেটাতে আমরা মোটামুটি অরিজিনালটার কাছাকাছি ছিলাম। এইবারের রিমেকটায় যেই আয়োজনটা হয়েছে সেটাতে যেই প্ল্যাটফর্মে গানটা গেছে তাদের কিছু নিজস্ব ফিলোসফি ছিল, আমরা তাদের মিউজিক্যাল ফিলোসফি ছিল, সেটার সাথে আমরা অ্যালাইন করেছি কিছুটা। বিশেষ করে এই প্ল্যাটফর্মটায় অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়, হ্যাঁ, ব্যান্ডের সচরাচর ইনস্ট্রুমেন্টের বাইরেও, যেমন আমাদের এখানে সন্তুর, সেতার, ব্যাম্বু ফ্লুট, হ্যাঁ, তানপুরা, এগুলো অ্যাড হয়েছে।
কয়ার অ্যাড হয়েছে। হ্যাঁ, এই গানটা বড় ক্যানভাসের জন্য খুব ইন্টারেস্টিং একটা সং, অনেকগুলো জায়গায় কয়ার ইনপুট দেওয়ার স্কোপ ছিল, সেইটা কাজে লাগানো হয়েছে। অর্কেস্ট্রেশন করা হয়েছে, অ্যাকোস্টিক অর্কেস্ট্রেশন, যেটা অরিজিনালি হয়তো কিবোর্ড বেস ছিল। তো এগুলোর ফলে গানটা একটু এলিভেটেড হয়েছে এবং মানুষ অন্যভাবে নিয়েছে আমার কাছে মনে হয়। আর গানের অ্যারেঞ্জমেন্টে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, যেহেতু দুইটা ভয়েস আমরা ইউজ করেছি। অরিজিনাল গানটা বাবনা ভাইয়ের গাওয়া, এখানে আমাদের এখন যেহেতু মেইন ভয়েস পলাশ, সো পলাশকে আমরা ইনক্লুড করেছি এবং এই ব্লেন্ডটা করতে গিয়ে আমাদের স্কেলের কিছু মডুলেশন করতে হয়েছে। দ্যাট বিকেম, এটা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট ইভেনচুয়ালি ইট কেম আউট নাইস, আই বিলিভ। সৌমেন, ইউ ক্যান অ্যাড। আমি তো স্পেকটেটর ছিলাম পুরোটাতে, আমি পার্টিসিপেট করিনি, বাট পুরো প্রজেক্টটাতে স্পেকটেটর হিসেবেই ছিলাম আগে এবং পরে, বাট শুটিংয়ের সময় আমি ছিলাম না। অল ইন অল যে পরিমাণ শ্রম ওয়ারফেজ সবাই করেছে, ইট টার্নড আউট টু বি মানে রিয়েলি গুড, খুব ভালো, খুবই ভালো। কারণ ওয়ারফেজ তো এখন মানে মোটামুটি 4টা জেনারেশন তো চলে যাচ্ছে। আমার জেনারেশনের মানুষজন কি চায় ওটা কিছুটা হলেও তো আমি জানি, বাট গানটা ভালো। একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অবাক ভালোবাসাটা কিন্তু এখন একটা গ্লোবাল সং আর কি। কারণ অনেক বাহিরের অনেক ব্লগার্সরা আছেন যারা সং রিভিউ করে প্রতিদিন, তারাও গানটাকে রিভিউ করে। যারা কেবল গান শুনতে শিখছে তাদের কাছেও কিন্তু এই গানটি দেশের বাইরে, যেমন আমরা জার্মানি থেকে একজন আমাদের গানটাকে রিভিউ করেছে। আসলে উনি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ জানেন না, কিন্তু তারপরেও টিউন ইটসেলফ এতটাই অ্যাঞ্জেলিক আর কি, যে এটা তাকে মুভ করেছে আসলে। সো আমরা এই গানটা শুনবো, কিন্তু পরে এখন আমরা কোন গানটি শুনবো? আমরা একটা গান শুনবো, নিশ্চয়ই ওয়ারফেজের দর্শকরা অপেক্ষায় আছে কখন আমরা গান শুনতে পাবো। এখন আমাদের গত বছর একটা গান রিলিজ হয়েছে, গানটার নাম হলো মায়া। এটা পলাশের কথা এবং সুর, আমাদের প্রডিউসিং এবং অ্যারেঞ্জমেন্টে, সেটারই কিছু অংশ আমরা করছি। আগের মতন ঠিক তেমনই আছে এই রাত, সেই রাতের কত কথা বলে চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে, সব ভুলে গিয়ে আবার হারাতে চাই তোমার হাতটা ধরে এই নীল জোছনায়। তুমি আমি দুজনায় চলো আবার হারাই, আবার হারাই, আবার হারাই। থমকে যাওয়া প্রহর আবার যেন প্রাণ খুঁজে পায়, কোটি তারারা তোমার চলে ছড়ায়। থমকে যাওয়া প্রহর আবার যেন প্রাণ খুঁজে পায়, চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে। তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে, সব ভুলে গিয়ে আবার হারাতে চাই তোমার হাতটা ধরে এই নীল জোছনায়। তুমি আমি দুজনায় চলো আবার হারাই,
চমৎকার গানটি, এবং আমরা এই যে ভালো কথা, ভালো গান, মানে কথা ভালো হলেই বলা হয় গানগুলো সবসময় জনপ্রিয়তা পায়। এই গানটি পলাশের লেখা, এরকম কি দলের ভিতর থেকেই সবসময় গান থাকে এরকম? এটাই বিষয়টা একটু শুনি। বেসিক্যালি আমরা আমাদের ম্যাক্সিমাম গান, আমি বলবো মোর দেন 85% সং আমাদের নিজেদের লেখা এবং সুর করা। কারণ আমরা বাইরের থেকে অনেক সুর এবং গান পাই, নিই না। এটার মেইন কারণটা হলো আমাদের যে ফিলসফি, সেই ফিলসফিটা আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছে প্রেজেন্ট করি। আমি অন্যের ফিলসফি নিয়ে আমরা প্রেজেন্ট করি না। আমরা কি চাই, আমাদের কি চিন্তা ভাবনা সমাজের প্রতি, দেশের প্রতি, নিজেদের প্রতি, বা কোনো পার্টিকুলার সাবজেক্টের প্রতি, সেটা আমরা নিজেরাই উপস্থাপন করি। আমরা বাইরে থেকে সাধারণত নিই না। এবং এটাতে হওয়াতে যেটা হয়, ফ্যানরা, দর্শক শ্রোতারা আমাদের যে ফিলসফিটা ঠিকভাবে কানেক্ট করতে পারে, যেটা হয়তো তাদের মনের কথা, তারাও চিন্তা করছে একইভাবে, সেটা আমরা ওইভাবে কানেক্ট করার চেষ্টা করি। আমরা জানি যে মেটাল বা হেভি মেটালের মধ্যে একটি বিষয় রয়েছে যেটা দিয়ে প্রতিবাদ বা কোনো কিছু মেসেজ দেওয়ার বিষয় থাকে। আপনাদের নিশ্চয়ই থিমটা ওরকম। অবশ্যই আমরা অনেক মেসেজ দিয়েছি, এটা নানান বিষয়ে আমরা মেসেজ দিয়েছি, এবং সেইগুলা যুগোপযোগী, যখন যেটা প্রয়োজন ছিল, সাম্প্রতিক ঘটনা বা যেটা প্রয়োজন ছিল, সেভাবে আমরা চেষ্টা করেছি সবসময় এই মেসেজগুলো আমার দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। জি, আমরা জানি যে ওয়ারফেজ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে গান নিয়ে। আমরা এই বিষয়ে শুনবো, তার আগে বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের এই আয়োজনে। আমাদের মেটাল সঙ্গীত নিয়ে ওয়ারফেজ আমাদের সাথে আছে। আমরা গান শুনবো, গল্প করব এবং ওয়ারফেজ সম্পর্কে অনেক কিছু জানছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম, চলচ্চিত্রের গানের সাথে ওয়ারফেজের যুক্ততা বা চলচ্চিত্রের গানকে কেন করা হচ্ছে, সেই পিছনে অনেক নিশ্চয়ই কারণ আছে। আমরা সেই গল্পটা শুনি। এটা আপাতত এত কিছু রিভিল করতে পারবো না, এত ডিটেল বলতে পারবো না, বাট যেটা বলতে পারি, হ্যাঁ, আমরা সম্প্রতি আমরা একটা মুভি সঙে আমরা মুভির টাইটেল ট্র্যাকে আমরা গান করেছি। সেই গানটা এই বছরে কোনো একটা সময় চলে আসবে শিগগিরই, এবং এটার পিছনে একটা সুন্দর গল্প আছে। তা যেটা হলো যে যারা এই মুভিটা বানাচ্ছে তারা ম্যাক্সিমামই হলো বুয়েটের স্টুডেন্ট, ঠিক আছে? এবং তারা স্টুডেন্ট থাকা অবস্থায় চিন্তা করছিল তারা একটা মুভি বানাবে এবং ওই মুভিতে ওয়ারফেজ গান করবে, ঠিক আছে? সেটা তাদের ড্রিম ছিল। এবং যখন আমরা তো, আমাদের কাছে আরও অনেক মুভির অফার এসেছিল গান করার জন্য, কিন্তু আমরা যাইনি। বাট ওদের ডেডিকেশন, ভালোবাসা, এই স্বপ্ন সব কিছু দেখে, এবং অফকোর্স মুভি স্ক্রিপ্ট সব কিছু দেখেই আসলে তখন ভালো লেগেছে। এই কারণেই আসলে মুভিটার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, আমরা গান করেছি মুভিতে। এবং দর্শক নিশ্চয়ই আবারও সেই ওয়ারফেজ সবসময় যেরকম এক ধাপে এগিয়ে থাকা, তো এই চলচ্চিত্র থেকেও নতুন কিছুই পাবে আশা করি দর্শকরা। জি, আমি শামসের কাছে শুনি যে আমরা বললাম যে কেবলই যে ওয়ারফেজ সবসময় এক ধাপে এগিয়ে থাকে এবং গান বা সময়ের চেয়ে এগিয়ে থাকা একটা ব্যান্ড, সেই জায়গা থেকে বলবেন ওয়ারফেজের সম্পর্কে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা সবসময় টার্গেট থাকে সেটা হলো যে ইনোভেশন। মানে উইথ অল ডিউ রেসপেক্টস, ইন্ডাস্ট্রিতে অনেকেরই কাজের মূল টার্গেট থাকে সবচেয়ে বেশি কোনটা চলবে বা মানুষ এখন কোনটা ট্রেন্ড। হ্যাঁ, আমাদের টার্গেটটা থাকে আমি আসলে কি এক্সপ্রেস করতে চাই, আমার ভিতরে কি আছে, ট্রেন্ড ইস্যু না। হ্যাঁ, আমাদের সবসময় চাহিদা ছিল যে আমি যদি আমার মনের কথা এক্সপ্রেস করতে পারি মিউজিক দিয়ে এবং কথা দিয়ে, তাহলে সেটা আমার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং তারা হয়তো গ্রহণ করবে। হ্যাঁ, এটা ট্রেন্ড হোক আর না হোক, এইটা হচ্ছে আমার আই বিলিভ যে এভারগ্রিন সঙের একটা অ্যাটিটিউড, যেটা হইলে গানটা অনেকগুলো জেনারেশনকে টাচ করতে পারে। আমরা এটা চেষ্টা করি এবং আই হোপ যে এখন পর্যন্ত যেই গানগুলো আমরা সাকসেসফুলি টাচ করতে পেরেছি অনেকগুলো জেনারেশন, সেগুলো এই ধরনের একটা অ্যাটিটিউড থেকে করা। আর সিনেমার গানের কথা যেটা টিউভাই বললেন, রিভিল করবেন না, সো এটাতেও যেটা হয়েছে যে ওই যে ইনোভেটিভ আইডিয়াস ছিল সিনেমাটা, টিউভাই তো বললেন, এবং এটা
আমি যখন গানটা নিয়ে বসি এবং গানের আইডিয়াসগুলো নিয়ে যখন লিরিক টিউন নিয়ে বসি, তখনও আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি নতুন একটা কিছু করতে পারছি, সেজন্য আই এম ভেরি হ্যাপি। সো বাকিটা তো অবভিয়াসলি সিনেমার উপর ডিপেন্ড করবে এবং শ্রোতাদের উপর ডিপেন্ড করবে। আসলে আত্মার কথা শুনে আমার মনে হচ্ছে ওয়ারফেজ সবসময় তাদের আত্মার কথা শুনে যে ভালো কিছু তখনই হয় যখন নিশ্চয়ই। নিজে সন্তুষ্ট থাকা যায়। অবশ্যই জি, এটা আমাদের একটা মেন ফিলোসফি। আগে আমার নিজেদের ভালো লাগতে হবে, তারপর আমরা আশা করবো যে দর্শক শ্রোতাদের ভালো লাগবে। জি, আমরা এখন সেই সকলের প্রিয় গানটি শুনতে চাই এবং সেই গানের সাথে পলাশ নতুন করে যুক্ত হয়েছে। পলাশের অভিজ্ঞতা শুনবো এবং গানটি আমরা শুনবো। আগে গান গাইব না অভিজ্ঞতা বলবো কোনটা? আগে শুনি। আচ্ছা, গানটা তো আসলে যেটা হয় যে গানটা তো আসলে অরিজিনাল গানটা তো বাবনা ভাইয়ের করা, কিন্তু বাবনা ভাই যেহেতু দেশে থাকেন না, সেই তো স্টেজে আসলে এই গানটার রিমেকের আগে থেকেই আমি করি আসলে, এবং আমাদের মতো করে একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আসলে। বাট এই গানটাতে যখন এই রেন্ডিশনটা যখন হলো, তখন প্রথমে আমি আসলে চাইনি গানটা করতে, বিকজ বাবনা ভাই এই গানটা করবেন, তার কণ্ঠেই যাবে। তারপর দেন ওই কথা বলতে হবে টিউবের দূরদর্শিতা, উনি বলছিলেন যে না তুমি করো, ভালো কিছু হবে। বাট আই ওয়াজন্ট কোয়াইট শিওর অ্যাবাউট যে ভালো কিছু হবে, কারণ বাবনা ভাইয়ের ভয়েস অলরেডি এস্টাবলিশড। আমি কীভাবে আসবার, আমাদের দুজনের ক্যারেক্টার, ভোকালসের ক্যারেক্টার ডিফারেন্ট। আমি খুব হাই পিচে গাই, বাবনা ভাই একটু লোতে গায়। দুটো এক করার আসলে একটা খুবই ইন্ট্রিকেট একটা কাজ হবে আসলে। বাট দেন এগেন দে মেড ইট হ্যাপেন। শান্স ভাই, টিউ ভাই, সবাই পুরো ব্যান্ড এটাতে এমনভাবে মেধা খাটিয়েছে যে খুব সুন্দরভাবে চারটা স্কেলে নিয়ে যেয়ে, মানে এই চেঞ্জেসটা আসলে মনে হয় বাংলাদেশে প্রথম আমরাই করেছি। ইউজুয়ালি যেটা দেখা যায় একটা গানে একটা স্কেল চেঞ্জ হয় বা একটা স্কেল আপ হয়, সেক্ষেত্রে এখানে সি মাইনর থেকে ই মাইনরে আসা, মানে চারটা কি স্কেল আপ করা, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং থিং টু ডু। এবং সেটা হয়েছে আর কি। এবং সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু শিখতে পেরেছি আসলে এটা করার পরে। জি, আমরা এখন গানটা শুনি। বাট এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, খুবই চ্যালেঞ্জিং। অবশ্যই করছি এখন। চ্যালেঞ্জ উত্তরেই আসলে সেই ভালো কিছু হয়। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। আহা হা আহা হা আহা আহা, সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা হা আহা হা আহা আহা শুভ্র বালির সৈকতে, এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। না 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 না। অনেক অনেক ধন্যবাদ। সৌমেনের কাছ থেকে আমি এটার অভিজ্ঞতা শুনবো, তার আগে আমাদেরকে আবারও বিরতিতে যেতে হচ্ছে। বিরতিতে যাচ্ছি দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি। আমরা কোথাও যাবেন না,
ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। ফিরলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আপনাদেরকে আজকের আয়োজনে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শামসের কাছে একটু জিজ্ঞেস করবো, আপনি গান লিখেন, গান লেখার সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখেন সেই সম্পর্কে একটু শুনি। যখন খুব প্রেমে থাকে তখন প্রেমের গান লিখি। প্রেমে থাকলে প্রেমের গান, বিরহে থাকলে বিরহের গান, মেজাজ খারাপ থাকলে রাগী গান। মানে অবভিয়াসলি যে কোনো লেখকই হয়তো এইভাবেই বলবে যে লেখকের মনের অবস্থাই প্রকাশ পায় গানে। আরেকটা ব্যাপার হলো, আমি যেহেতু একই সাথে শুরু করি লিখিও, তো আমি ডিপেন্ডস, কোনো গান আমি হয়তো সুর আগে করেছি পরে লিখেছি, আরেকটা গান হয়তো আগে লেখা হয়েছে পরে সুর করা হয়েছে, এই কম্বিনেশন। ইভেন যেহেতু আমি বাজাইও, একটা সুন্দর মিউজিক কম্পোজিশনের উপরেও সুর করেছি, এরকম গানও আছে। সো এই তিনটা প্রসেসই কাজে লাগানোর চেষ্টা করি, তাতে ভ্যারিয়েশন তৈরি হয়। জি, টিপু ভাই আপনার কাছ থেকে শুনবো যে এই 4 দশকের পথ চলায় মানে 8টি যদি অ্যালবাম হয়, এটা সময়ের চেয়ে অনেক কম নয় কি? সেই বিষয়ে একটু শুনি। হ্যাঁ, সেই হিসাবে অনেক কম, কিন্তু আমাদের প্রথমে যখন একটু খেয়াল করে দেখেন, আমরা যখন 91 সাল থেকে ফার্স্ট অ্যালবাম রিলিজ করা শুরু করি, ফার্স্ট অ্যালবাম রিলিজ করি 91, সেকেন্ড অ্যালবাম রিলিজ করার প্ল্যান ছিল 93, কিন্তু এটা 94তে হয়। তারপর থার্ড অ্যালবাম 96, ফোর্থ অ্যালবাম 98, 2 বছর গ্যাপ দিয়ে তারপর ফিফথ অ্যালবাম 2000-এ, তারপর আবার আলো হয়, মহারাজ হয় 2003-এ। আমরা 2 থেকে 3 বছরের একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এই যে বললেন এই সময়ের তুলনায় এত কম, যে আমাদের লাইন আপ এত পরিবর্তন হয়েছে, সো আমরা একটু আগে আবার পিছিয়ে যেতাম। সো তখন তো আসলে ওরকম মিউজিশিয়ান আমরা পেতাম না, ভোকালিস্টও থাকতো না। সো আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে মানে অ্যালবামে কাজে হাত দিতে হতো, কারণ একটা অ্যালবাম আপনার মানে আপনারই পরিচয়। সো এখানে ওইভাবে জিনিসগুলো চিন্তা করে কাজগুলো করতাম, এবং লাইন আপ পরিবর্তনের কারণে এবং আরও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কারণে অ্যালবামের সংখ্যা আমাদের কম। আসলে চ্যালেঞ্জগুলো কি কি থাকে আমরা যদি বলি যে এই ব্যান্ডের অনেক অনেক থাকে, সেগুলো থেকে মানে একটু বলা যায় কিনা যে কোথায় যেটা বললাম আসলে প্রথমে বললাম যে লাইন আপ পরিবর্তন, তারপর প্রোডাকশন হাউসের সাথে আমাদের ঠিকমতো বনিবনা না হওয়া, বা যেটা চাচ্ছি যেভাবে চাচ্ছি সেভাবে না হওয়া, বা এই সময়টা মনে করছি এই সময় অ্যালবামটা দেওয়া ঠিক হবে না, আমরা আরও 6 মাস বা 1.5 বছর পর অ্যালবামটা দিলে ঠিক হবে, বা অ্যালবামে কাজ করছি মন মতো হচ্ছে না। এমনও আমাদের অ্যালবাম আছে, যেমন পথ চলা, যেটা আমরা 2008 সালে রিলিজ করেছিলাম, সেটা আমাদের তখন আমাদের আরেকজন ভোকালিস্ট ছিল, 2003-এ বাল আমাদের লিড ভোকালিস্ট ছিল। পুরো অ্যালবামটা আমরা ওকে দিয়ে রেকর্ড করেছিলাম, বাট ওই অ্যালবামটা আমরা রিলিজ করিই নাই। হ্যাঁ, পরে মিজান আসলো, মিজানকে নিয়ে আমরা এটা করলাম। তা এখানে অনেক বিষয় থাকে, আমাদের নিজস্ব স্যাটিসফ্যাকশনের বিষয় থাকে, ভালো লাগা থাকে, পরিবেশের মানে সিচুয়েশনটা থাকে, সব কিছু মিলিয়ে আসলে করতে হয়। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, এই সময়টাই কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে। লাইক আমরা মহারাজ পর্যন্ত সিডি ওয়াজ আ বুমিং প্ল্যাটফর্ম, সিডিতে গান রিলিজ হতো। তার আগে ক্যাসেট ছিল, ক্যাসেট থেকে সিডিতে আসলো। মহারাজের পর থেকে কিন্তু আস্তে আস্তে সিডি ওয়াজ ডিক্লাইনিং। আমরা পথ চলা সিডিতে রিলিজ করেছি, 70 পর্যন্ত সিডি ছিল, কিন্তু 70-তে এসে সিডি ওয়াজ অলমোস্ট গোয়িং আউট, ফেজিং আউট। এবং এই সময়টায় পথ চলা থেকে 70, এই সময়টায় কিন্তু মিউজিকের ট্রানজিশনটা খুব বেশি হয়েছে বাংলাদেশেও। হ্যাঁ, MP3 একটা মিডিয়া আসলো, যেটা বাংলাদেশে একদমই মানে মনিটাইজড হয় নাই, আমাদের প্রচুর পাইরেসি হয়েছে, সিডিও প্রচুর পাইরেসি হয়েছে। ফলে সমস্ত আর্টিস্ট কিন্তু ইন্ডাস্ট্রির এই সময়টায় খুবই ডিমোরালাইজড হয়েছে, ইনক্লুডিং আস। তো অ্যালবাম স্লো হওয়ার শুধু আমাদের না, কিন্তু যে কোনো ব্যান্ডের কিন্তু বিষয়টা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন যে এস্টাবলিশড ব্যান্ডসরা অনেক কম রিলিজ করেছে এই সময়টায়। হ্যাঁ, নতুনরা করেছে। চাই সেটা হচ্ছে যে একটা অ্যালবাম রিলিজের পরে, ইনফ্যাক্ট ওয়ারফেজের যতগুলো অ্যালবাম আছে সবগুলোই হিট অ্যালবাম। এটা কিন্তু হিউজ প্রেশার একটা আসলে, যে এর পরেরটা আমাকে আরো ভালো কিছু করতে হবে। আমরা কিন্তু সংখ্যা বেশি না হয়ে আসলে কোয়ালিটিটা বেশি, আমরা কিন্তু প্রতিনিয়ত গান করতে থাকি। আমরা যেমন টিভাই বললেন যে আসলে আমাদের নিজস্ব সন্তুষ্টির জায়গাটা যখন রিচ আউট করতে না পারি, তখন ওই গানটা ট্র্যাশ হয়ে যায় আসলে। সো আসলে এটা একটা হিউজ প্রেশার, এই অ্যাকাউন্টেবিলিটি প্রেশার নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় আসলে। সো আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরাই কর্মশক্ত না হয়ে সামনে তখন পর্যন্ত আসলে অ্যালবাম দিতে চাই না। এটা সত্যি যে আমরা যেই পরিমাণ গান রিলিজ করেছি, তার অন্তত 10 গুণ গান আমরা হয়তো ফেলে দিয়েছি। হ্যাঁ, মানে বিভিন্ন কারণে ডিসকার্ডেড হয়েছে, এটা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে
ইদানিং যেমন ইন্টারনেটে আমরা রিলিজ করছি, এখন কিন্তু আর সিডির মিডিয়া নাই, সো অ্যালবামগুলো এখন সব ব্যান্ডই অন্যভাবে রিলিজ করছে, একটা একটা করে গান আসছে। আগে যেমন একটা উৎসবের মতো ব্যাপার ছিল, আমরা 6 মাস কাজ করে 10টা গান নিয়ে বিরাট আয়োজন করে একসাথে রিলিজ করব, সেরকম একটা ব্যাপার ছিল। এখন ওইটা একটু পরিবর্তন হয়েছে, এখন আমাদের শ্রোতা যেহেতু ইন্টারনেটে, সো আমরা একটা একটা করে গান দিচ্ছি, তারা শুনছে, সো ওই ইন্টেন্সিটিটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই জন্য আই ডোন্ট নো এটা হয়তো কোনো এক সময় এস্টাবলিশ হবে এই ট্রেন্ডটা। ইতিমধ্যে আমাদের দর্শকদের কাছ থেকে অনেক অনুরোধ আসছে মহারাজ গানটি শোনার জন্য, আমরা একটু মহারাজ গানটি শুনতে চাই। প্রবাবলি এটা প্রথম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা মহারাজ করব, বিকজ মহারাজ ইজ এ হেভি সং। আচ্ছা, আমরা একদম ওই কম্প্যাক্টনেস নিয়ে না করলে এটা আসলে আমি জানি না কিভাবে, মাফ করবেন, ফ্যান্সদের উদ্দেশ্যে বলছি, অ্যাকোস্টিকে মহারাজ আজকে প্রথম করছি আমরা, আসলে কখনোই ভাবে করি নাই। দেখা যাক কি হয়। তো ভাই আপনার ব্লেসিং দরকার, মহারাজ করছি। সমাজ শিখরে আজ তুমি কি একা, তৃপ্ত কামনায় মের মায়া চালে, সকল ভালোবাসা পদতলিত করে, মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে। সমাজ শিখরে আজ তুমি কি একা, তৃপ্ত কামনায় মের মায়া জালে, সকল ভালোবাসা পদতলিত করে, মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে। ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে, ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবশ্যই কি মনে মনে, হে মহারাজ এসো আমাদের সমতলে, পাবে জীবন যাকে বহুদূর গেছো ফেলে, প্রাণে জোয়ার আছে জনতার ভুবনে, হে মহারাজ। বাহ, চমৎকার। একটু কপিরাইট প্রসঙ্গে একটু শুনতে চাই, কপিরাইট নিয়ে মানে আপনাদের নিজস্ব গানের বিষয় নিয়ে এবং সামগ্রিকভাবে কপিরাইট নিয়ে একটু কথা শুনতে চাই। বেসিক্যালি কপিরাইট প্রতিটা শিল্পীর জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। কীরকম, আপনি যখন একটা জায়গা কিনেন বা আপনার জায়গায় তার একটা দলিল থাকে, আমরা যে একটা গান করি এটা একটা দলিল, কপিরাইট, এটা রাখতে হবে। এটা না হলে আসলে এটার ওনারশিপটা আপনার থাকে না, ঠিক আছে? সো কপিরাইটটা আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকটা শিল্পীর জন্য, আমাদের তো বটেই। এবং আমি এটা বলতে পারি, বাংলাদেশের যতগুলো ব্যান্ড আছে সবগুলা ব্যান্ডের থেকে আমরা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছি সব সময়। সেই 2002 সাল থেকে 3 সাল থেকে আমি কপিরাইটের পিছনে লেগে আছি এবং ব্যান্ডকে ওভাবে বলে আমাদের প্রতিটা অ্যালবাম অলমোস্ট 80-90% আমরা কপিরাইট করে ফেলেছি। আর এটা যেমন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা, এই প্রসঙ্গে যেহেতু আপনি কথাটা উঠালেন, প্রতিটা দেশে আপনার এই কপিরাইট ক্রিয়েটার্স রাইটসটা আপনার ম্যানেজ করার জন্য আপনার সিএমও থাকে, কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, প্রত্যেকটা দেশে সরকার অনুমোদিত। বাংলাদেশেও এটা স্টার্ট আপ হয়েছে বেশ কয়েক বছর হলো, এখন ফুল ফ্লেজেডলি আমরা এটা নিয়ে রান শুরু করেছি। এটার নাম হলো BLCPS, বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স অ্যান্ড পারফরমেন্স সোসাইটি। তা এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের যারা ক্রিয়েটার্স আছে তাদের মেধাসত্ত্বগুলা সংরক্ষণ করার জন্য এবং তাদের রয়্যালটিটা যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো গ্লোবালি আমরা এটা আগিয়েছি বাংলাদেশ গভর্নমেন্ট কপিরাইট অফিসের সাহায্য নিয়ে। জি, শামসের কাছ থেকে একটু দর্শকদের জন্য কিছু জন্য বলছি, কারণ আমাদের সময় একদমই কম, সকলের কাছ থেকেই শুনবো। আচ্ছা, দর্শকদের কাছে আমাদের মিউজিশিয়ান হিসেবে অনুরোধ যে আপনারা অরিজিনাল আর্টিস্টের গান শুনেন এবং সেটা যেইটাই হোক আপনার পছন্দ অনুযায়ী শুনেন, কিন্তু অরিজিনাল চ্যানেলে গিয়ে শুনেন, অরিজিনাল ইউটিউব চ্যানেল, অরিজিনাল স্পটিফাই চ্যানেলে গিয়ে শুনেন এবং তাতে আপনার পছন্দের আর্টিস্ট রয়্যালটি পাবে এবং তাতে তারা আরও নতুন গান করার অনুপ্রেরণা পাবে। জি, শোমেন।
সব তো বড় ভাইরাই বলে দিয়েছে, আমি সাই দিলাম ওটাতে। বাট হ্যাঁ, আমাদের সামনে অনেক কিছু আসছে, যেটা শামস ভাই বললো, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য স্ট্রিমস হাউ উই মেক মানি, সবার জীবনেই দরকার। তো অরিজিনাল চ্যানেলে গিয়ে অরিজিনাল আর্টিস্টকেই শোনা দরকার। জি, পলাশ নূর। 40 ইয়ার্স, 40 বছর, এটা আসলে আমার যেটা মনে হয় যে আমাদের লক্ষ কোটি ফ্যানদেরও একটা অর্জন আসলে। আপনাদের ভালোবাসায় এই ব্যান্ডটা ঠিকই আছে, একটা লেগাসি যেটা স্টিল কন্টিনিউস আর কি। এই ভালোবাসাটাই দরকার, যাতে আমরা সামনের দিনগুলো আরও মিউজিক্যাল করতে পারি, আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আর সুন্দর সুন্দর গান উপর দিতে পারি, যাতে ব্যান্ডটা বেঁচে থাকবে সারা জীবন। জি, অশেষ ধন্যবাদ আপনাদেরকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা চাই ওয়ারফেজ এভাবেই আরও যুগ যুগ টিকে থাকুক এবং আমাদেরকে ভালো ভালো গান উপহার দিক, এই প্রত্যাশা। শুভকামনা সকলকে, শুভরাত্রি।